আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আগামী সপ্তাহেই আমাদের পবিত্র মাহে রমজান মাস শুরু। তো রমজান মাসে যেহেতু আমাদেরকে একটু অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত করতে হয় বা আমরা করি। আ এবং আমাদের পাশাপাশি আমরা যেহেতু চাকরি প্রার্থী, সেহেতু আমাদেরকে পড়াশোনাটাও করতে হয়। তো এই রমজান মাসে আমাদের আ ইবাদত এবং পড়াশোনা দুটোই আমরা প্যারালালি ভালোভাবে কিভাবে করতে পারি, সেই বিষয়টি নিয়ে আপনারা আমাকে অনেকেই অনুরোধ করেছেন যাতে আমি আপনাদের একটু পরামর্শ দেই। তো আ রমজান মাসটা আসলে অন্যান্য মাসের চেয়ে একটু আলাদা। এই মাসে আমাদের ফুড হ্যাবিট, আমাদের আ দৈনন্দিন রুটিন সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। একেবারে সব ধরনের বিষয়গুলো। তো এই সময়টাতে দেখা যায় আমাদেরকে ইবাদতটা একটু বেশি করতে হয়। আবার যেহেতু না খেয়ে থাকতে হয় দীর্ঘ সময়, আ মানে সকালের এবং দুপুরের খাবারটা ঠিক সময়ে আমরা নরমালি যেভাবে খাই সেভাবে খাই না। সে কারণে কিন্তু আমাদের একটু রুটিনে একটা চেঞ্জেস আসে। আর না খেয়ে থাকার কারণে শরীরটাও একটু অনেক সময় একটু দুর্বল লাগে। সে কারণে কিন্তু আমাদের রুটিনটাও যেভাবে আমরা আসলে অন্যান্য সময় যেভাবে পড়াশোনাটা করি, রমজান মাসে কিন্তু সেভাবে চাইলেও আমরা করতে পারি না। তো কিন্তু আমরা যারা চাকরি প্রার্থী, তাদের তো আসলে এই ১ টা মাস বসে থাকলে চলবে না। ১ মাস মানে বিশাল একটা সময় এবং এই সময়টাতে কিন্তু আমাদের যেমন ইবাদতটাও করতে হবে, তেমনি পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে। তো আর এই সময়টা একেকজনের জন্য একেক রকম। কারণ আমার ক্ষেত্রে যেটা হতো, রমজান মাস যখন আসতো, আমি কিন্তু ব্যাপারটাকে খুব এনজয় করতাম। কারণ তখন সকাল এবং দুপুরের খাবারের ঝামেলাটা থাকতো না। যে কারণে একটা নিরবিচ্ছিন্ন পড়াশোনা করার সুযোগ থাকতো। শুধু নামাজের টাইমটাতে আমরা গোসল নামাজের টাইমটাতে ইয়ে করতাম। খাওয়ার জন্য কিন্তু আলাদা একটা প্রিপারেশন লাগে। খাওয়ার পরে আবার আমাদের কিন্তু দুপুরবেলা একটু ঘুম ভাব লাগে, ঘুমানোর একটা ব্যাপার থাকে। তো রমজান মাসে কিন্তু সেই ব্যাপারটা হয় না। তবে এটা সবার জন্য না। অনেকে আবার না খেয়ে থাকলে যে সকালবেলা খাওয়া হচ্ছে না, দুপুরবেলা খাওয়া হচ্ছে না, এজন্য একটু দুর্বল লাগতে পারে। আ তো তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই ব্যাপারটা হয় না। তো আমি কয়েকটা টাইপ কয়েকটা রুটিন বলব। আপনারা যেটাকে সুইটেবল মনে করেন সেটাকে আপনারা বেছে নেবেন। প্রথমত আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি এই সময়টাতে দিতে হবে যে আমাদের রোজাটা রাখতে হবে এবং তারাবি নামাজ আছে। অনেকে কোরআন খতম করেন। আ তাদের একটা এক্সট্রা সময় সেখানে লাগে। আর আবার ইফতারের পরে কিন্তু খুব ক্লান্তও লাগে। তো সেই ব্যাপারগুলো বিবেচনা করে যেটা করতে হবে, প্রথমত আমি নিজে যেটা করতাম, সেই বিষয়টি আপনাদেরকে বলি। আমি চেষ্টা করতাম রমজান মাসে আ রাতের সময়টাতে বেশি পড়তে আর ইফতারের আগের সময়টাতে বেশি পড়তে। সেক্ষেত্রে আমি দেখা যেত আমি যখন ইফতারটা করি, ইফতারটা করার পরে আসলে আমার শরীরটা খুব উইক লাগে। আমি আর বই নিয়ে তখন বসতে পারি না। আমার মাথাটা খুব ঝিমঝিম লাগে। যে কারণে আমি যেটা করতাম ইফতারের পরে আমি আ নামাজটা পড়ে আ উম আ ঘুম দিতাম একটা। ঘুম দিতাম বা রেস্ট নিতাম। ঘুম আসলে আসলো, না আসলে আমি একটা দীর্ঘ সময় একটা রেস্ট নিতাম। সেটা ১.৫ থেকে ২ ঘন্টার মতো। মানে এশার নামাজের আগ পর্যন্ত। তো এরপরে উঠে আমি এশার নামাজ পড়া এবং তারাবি নামাজটা পড়ার পরে আমি ৯ঃ০০-১০ঃ০০ টার দিকে পড়তে বসতাম। ৯ঃ০০-১০ঃ০০ টার দিকে পড়তে বসে আমি কিন্তু টানা পড়াশোনা করতাম ওই সময়টাতে। মানে একেবারে সেহরি খাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করতাম। সেহরি খাওয়া এই সময়টাতে কিন্তু আমরা নরমালি দেখা যায় রাতে আমরা উঠে গিয়ে হচ্ছে আমাদের তাহাজ্জুদ নামাজটা কিন্তু বেশিরভাগ সময় পড়া হয় না। অনেকে পড়ে, অনেকে দেখা যায় যে স্কিপ করে ফেলে। এই সময়টাতে কিন্তু আমরা কিন্তু ওই সুযোগটা ব্যবহার করতে পারি যে তাহাজ্জুদ নামাজটা কিন্তু আমরা এই সময়টাতে পড়তে পারি। তো ওই যে ১০টা থেকে যদি আমরা শুরু করি তাহলে ধরুন ৩:৩০ পর্যন্ত ১০টা থেকে ৩:৩০ বা ৪টা পর্যন্ত কিন্তু আমরা প্রায় ৫-৬ ঘন্টা সময় এখানে পেয়ে যাচ্ছি। তো এই সময়টাতে আমরা কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারি। আর এই সময়টার পরে হচ্ছে সেহরি খাওয়ার পরে আ আ ফজরের নামাজ পড়ার পরে আমার ক্ষেত্রে যেটা হতো আমি শুয়ে পড়লে আমার ঘুম আসতো না। যে কারণে আমি খাওয়ার পরপরই শুয়ে পড়তাম না। খাওয়ার পরপরই নামাজটা পড়ে আমি একটু পড়তে বসতাম। পড়তে বসলে দেখা যেত কি যে ঘুম কিছুক্ষণ পরে চলে আসতো। তো একটু পড়তে বসলে দেখা যায় যতক্ষণ পড়তে পারি তো পড়লাম। যখন ঘুম আসবে তখন জাস্ট শুয়ে পড়লাম।
এরপরে আমি এখানে কোনো অ্যালার্ম-টালার্ম কিছু সেট করতাম না। কারণ রমজান মাসটাকে আমি একটু খুব ফ্লেক্সিবল রাখার চেষ্টা করতাম। যখন আমার ঘুম ভাঙে সেটা ১০টা বা ১১টা হোক। ঘুম ভাঙলে পরে আমি উঠে তখন খুব ফ্রেশ লাগতো। ফ্রেশ হয়ে উঠে তখন আবার একেবারে ১০টা থেকে শুরু করে বা ১০:৩০ থেকে শুরু করে একটু ফ্রেশ হয়ে একেবারে জোহরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করতাম। এরপরে আ আসর মা জ এরপরে আবার জোহরটা পড়ে আবার আসর পর্যন্তও কিন্তু পড়াশোনা করতে পারতাম। যেহেতু ওই সময়টাতে আমি আসলে কোনো সংসারে কাজ করতাম না। সেহেতু কিন্তু আমি ওই সময়টাতেও পুরা পড়তে পারতাম। তো সেক্ষেত্রে দেখা যেত যে ১০টা থেকে আবার একেবারে ৪টা ৪:৩০ পর্যন্ত পড়া হতো। সেখানে কিন্তু আবার ৫-৬ ঘন্টা সময় আমরা পেয়ে যেতাম। তো আপনারা কিন্তু এইভাবে সময়টা বের করতে পারেন। তো এইভাবে যখন সময়টা বের করতাম আমি চেষ্টা করতাম যে একেবারে ঘুম দিয়ে যে সকালবেলার যে ঘুমটা দিতাম, ওই ফ্রেশ ঘুমটা দেওয়ার পরে আমি ১ম এ একটু গণিত করতাম। গণিত করার পরে ২-১ ঘন্টা গণিত। এই সময়টাতে আসলে আমি খুব বেশি প্রেশার নিতাম না এবং আমি বেশিরভাগ সময় দেখা যেত এই সময়টাতে একটু গণিতটা করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় গণিত করার পর এরপরে বাকি সময়টা আমার মানে একটু না খেয়ে থাকলে তো আসলে আমাদের সবার মধ্যে উইকনেস কাজ করে। একটু শুয়ে বসে একটু রিল্যাক্স এ পড়ার চেষ্টা করতাম। যে ধরেন বাংলাদেশ বিষয়াবলী আছে, আন্তর্জাতিক বিষয়াবলী আছে, বিজ্ঞান, কম্পিউটার, বাংলা লিটারেচার, হ্যাঁ? বাংলা গ্রামার, লিটারেচার এই বিষয়গুলো মা একটু বেশি পড়ার চেষ্টা করতাম। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন যে ইংরেজি আর গণিতটা তো আসলে একটু অন্য ধাঁচের পড়াশোনা। এগুলো তো আসলে মানে কন্টিনিউটি রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনারা ওই ১ ঘন্টা ২ বা ১.৫ ঘন্টা বা সর্বোচ্চ ২ ঘন্টা গণিত আর ১ ঘন্টার মতো ইংরেজিটা যেকোনো একটা সময় যখন আপনি একদম ফুল ফ্রেশ থাকেন তখন পড়ে নিয়ে বাকি সময়টা আপনি যেভাবেই পড়েন না কেন, মানে এই সময়টাতে একটু রিল্যাক্সেই পড়াশোনার চেষ্টা করবেন। যে আসলে একেবারে জোর করে মানে অসুস্থ হয়ে গেলে দেখা যাবে আপনি রোজাটাও রাখতে পারছেন না, আবার আপনি পড়াশোনাটাও করতে পারছেন না। তো এই ব্যাপারটা একটু আ বিবেচনা করে পড়বেন যাতে খুব বেশি প্রেশার আপনাকে আ না দিতে হয় শরীরের উপরে। হ্যাঁ? আর একটু যেহেতু পানি-টানি খাওয়া কম হয়, যখন আপনি ইফতারটা করে ফেলবেন, ডিহাইড্রেশন লাগতে পারে, তখন একটু বেশি, বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন বা ফলের রস যদি করার সুযোগ থাকে সেটা চেষ্টা করবেন। আর তো এভাবে করে করবেন। আর যেটা করবেন যে ইংরেজি, বাংলা ১ ঘন্টা ২ ঘন্টা পড়ে এরপরে আপনারা এই সময়টাতে যেটা করতে পারেন যে বাংলাদেশ বিষয়াবলীটা কিন্তু খুব একটু রিল্যাক্স এর পড়া। যে এই ১ম ১০ দিন কিংবা ১ম ৮ দিন আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়লেন। আন্তর্জাতিক বিষয়াবলীটাও কিন্তু পড়তে ভালো লাগে। শুয়ে, শুয়ে পড়া যায়। এই পড়াগুলো কিন্তু শুয়ে, শুয়ে পড়া যায়। এই সময়টাতে যে পড়াগুলো একটু রিল্যাক্স এ রেস্ট নিয়ে পড়া যায়, সেই পড়াগুলো শেষ করে ফেলতে পারেন। কম্পিউটারটাও কিন্তু পড়তে মজা লাগে। এটাও পড়ে ফেলতে পারেন। ভূগোল আছে। ভূগোলটা পড়ে ফেলতে পারেন। যারা বিশেষ করে বিসিএস পরীক্ষার্থী। আর যারা অন্যান্য চাকরি প্রার্থী বা ব্যাংক যারা প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে তো আসলে একটু গণিতটা একটু বেশি করতে হবে। তো যতক্ষণ আপনি করতে পারেন আসলে কোন চাপ নেই। এত বেশি চাপ এই সময়টাতে নেয়ার কোন দরকার নেই। তো যারা একেবারে ফুল টাইম প্রিপারেশন নেন, কোন কাজ নাই, অন্য কোন কাজ নাই তাদের জন্য তো এই রুটিনটা আসলে ফলো আপনারা চাইলে করতে পারেন। আর যাদের কাজ আছে, সংসার আছে, চাকরি আছে তাদের জন্য কিন্তু এই টাইমটাতে একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, টাফ হয়ে গেলেও আপনি দেখা যাবে কিছু সময় আসলে ম্যানেজ করে নেবেন ওর মধ্যেই। হ্যাঁ? যাদের সংসার আছে তাদের ক্ষেত্রে যে রাতের সময়টা আপনারা পড়তে পারেন। আপনাদের কিন্তু এই সময়টা দেখা যাবে দিনের সময়টাতে তো আসলে খুব বেশি পড়ার সুযোগ থাকবে না। কারণ যেহেতু অফিস থাকবে। আবার আপনার বাসার কাজকর্ম রোজার দিনে কিন্তু রান্নাবান্না অনেক বেশি। রোজার দিনে যদিও আমরা ওই একবেলা না খেয়ে থাকি কিন্তু দেখা যায় আমাদের খাওয়া-দাওয়াটা কিন্তু অনেক বেশি হয়। সেক্ষেত্রে রোজার দিনে ইফতার মেক করা, আবার ওই রাতের খাবার, সেহরি এগুলো কিন্তু অনেক বিশাল একটা কাজ। তো দিনের বেলা আপনি যতটুক সময় পান তো পড়লেন। দেখা গেল যে সকাল থেকে আ রান্নাটা তো তখন আপনারা একটু বিকালের দিকে করি আমরা। তাহলে সকাল থেকে রান্নার আগ পর্যন্ত যে সময়টা জোহরের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনারা পড়ে ফেলতে পারেন। আবার রাতে যতখানি জেগে থাকতে পারেন, ওই সময়টাতে মোটামুটি আপনারা যারা সংসার করেন তারা কিন্তু ৭-৮ ঘন্টা বের করে ফেলতে পারলেই এখানে কিন্তু একটা ভালো সুযোগ পাবেন পড়াশোনা করার। আর চাকরি যারা করেন তাদের ক্ষেত্রেও আসলে সেম। কারণ দিনের বেলাটা তো আপনাদের অফিস করতেই হবে। আর আপনাদের আবার সকালের থেকেই তো ৯ঃ০০-৫ঃ০০ অফিস আর রোজার দিনে তো একটু রিল্যাক্স আছে। ১ ঘন্টা হয়তো কমিয়ে দেবে। আর যারা টিচার আছেন
তাদের জন্য তো আবার একটু রিল্যাক্স আছে। যারা চাকরির পাশাপাশি করবেন। তো আমাদের তো দেখা যায় আমরা যারা টিচার আমাদের তো এই সময়টাতে বন্ধ থাকে। সেক্ষেত্রে আমাদের আসলে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যারা ৯টা-৫টা অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো মোটামুটি এই আ উম এগুলো রুটিনটা ফলো করেন। আর আসলে রমজান মাসে এমনিতেও আল্লাহর বরকতের মাস। এই মাসটাতে দেখা যাবে যে আপনি আ মানে পড়াশোনাটা মানে আমার ক্ষেত্রে যেটা হতো আমি কিন্তু রমজান মাসটাকে একটা টার্গেটেড মাস হিসেবে রাখতাম। যারা রোজাটাকে এনজয় করেন, তারা কিন্তু এই মাসটাকে একটা টার্গেটেড মাস হিসেবে রাখতে পারেন। যেহেতু খাওয়া-দাওয়ার ঝামেলা নেই, আপনারা এই সময়টাতে আর যদি ব্রেইনটা মানে ঠিকঠাক থাকে, ওয়ার্ক করে যদি ব্রেইনটা ঠিকঠাক, তাহলে কিন্তু আপনারা এই মাসটাতে একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আর যাদের একটু সমস্যা হয়, তারা কিন্তু এই মাসটাতে দেখা যেত আপনার একটু গণিত আর ইংরেজিটা একটু কম করে, বাকি যেগুলো আরকি রিডিং দিয়ে পড়া যায় বা যেকোনোভাবে আপনি পড়তে পারেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই সময়টাতে পড়ে ফেলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে একটু জোরে পড়তে পছন্দ করে। কিন্তু রোজার দিনে দেখা যায় রোজা রাখার কারণে জোরে পড়াটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু লিখে পড়তে পারেন। লিখে পড়লে কিন্তু খুব বেশি প্রেশার নিতে হয় না। আর যেহেতু ওইখানে মানে দিনের বেলাটাতে পানি-টানি খাওয়ার অত বেশি সুযোগ নেই। সেহেতু আপনারা হচ্ছে উম একটু রিল্যাক্স এ থাকেন। রিল্যাক্স এ থেকে যতখানি পারেন পড়াশোনা করেন। সময়টাতে আপনি ১০ ঘন্টার বেশি আসলে রোজার দিনে পড়াটা খুব টাফ হয়ে যায়। কারণ না খেয়ে থেকে যেহেতু করতে হয় তো পড়াশোনাটা করতে হয়। সেহেতু আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা রুটিন তৈরি করা। আর যাদের ক্ষেত্রে বিষয়গুলো অত বেশি সমস্যা না হয় তারা কিন্তু আ মানে এই সময়টাতে করতে পারেন। আর ক্ষেত্রেও দেখা যায় যারা মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা অনেক বড় একটা সময় তারাবি পড়তে চলে যায়। আবার হচ্ছে এসেও একটু টায়ার্ড লাগে। তো এভাবে মোটামুটি রেস্ট নিয়ে পড়বেন। আর যে খেতে পারেন আর না পারেন দিনের বেলা যদি পড়ার সুযোগ পান বা রাতের বেলাও যদি পড়ার সুযোগ পান সেটা একটু ন্যাপ নিয়েও আপনারা পড়তে পারেন। ন্যাপ বলতে হয় ১০ মিনিট একটু রেস্ট নেন বা হচ্ছে একটু হালকা একটু চোখটা বন্ধ করে রাখেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনারা কিন্তু পড়াশোনাটা করতে পারছেন। না খেয়ে থাকাটাকে খুব বেশি মাথায় আনবেন না। মাথায় আনলেই দেখা যায় যে আসলে আপনার পড়াশোনাটা আর হচ্ছে না। মনে করবেন যে আপনি হ্যাঁ, তো আর আমরা তো সেহরি, ইফতার যে কত কিছু করি দেখা যায় আমার তো কখনোই যে আমি রোজা রাখলে আমার পানির পিপাসাও তেমন বেশি লাগে না, আবার ক্ষুধাও তেমন লাগে না। কিন্তু যারা হচ্ছে একটু রোজার ব্যাপারে একটু উইক আছেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো তারা এখন যেহেতু খুব বেশি মানে সামনে একেবারে খুব বেশি টাইট কোনো শিডিউল নেই। আপনারা কিন্তু একটু রিল্যাক্স এ এই টাইমটাতে পড়তে পারেন। তো যে যতটুকুই পড়েন না কেন কন্টিনিউটি কিন্তু এই মাসটাতে রাখতে হবে। একেবারে যে রোজা রেখেছি বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিব, তা কিন্তু করা যাবে না। রোজাটা রাখেন, ইবাদত করেন, আর পড়াশোনাটাও প্যারালালি করেন। আ ২ টাকেই গুরুত্ব বেশি দেন। কারণ এই সময়টাতে আসলে দোয়া কবুলেরও সময়। আর আমরা যারা চাকরি প্রার্থী আমাদের তো আসলে আপনারা সবসময় মনে রাখবেন একজন চাকরি প্রার্থীর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়াটা কিন্তু আ মানে বলতে পারেন আপনার পড়াশোনার চেয়েও অনেক বেশি কাছে। কারণ এখানে আসলে আপনার ভাগ্যটা আল্লাহর ইচ্ছাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা যারা বিশ্বাসী মুসলিম তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব কাজ করে এবং আপনি যখন কনফিডেন্টলি আল্লাহর উপর ভরসা রেখে পড়তে পারবেন তখন কিন্তু আপনার পড়াশোনাটাও ভালো হবে। দেখবেন যে পড়াশোনা করলে আল্টিমেটলি আপনার ভালো একটা চাকরিও হবে। সো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা একটু এই সময়টাতে একটু কষ্ট করে রমজান মাসে তো না খেয়ে থাকতে যেহেতু হবে, একটু কষ্ট করে হলেও প্রিপারেশনটা নেন। আর চেষ্টা করেন যে এই রোজার মাসটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করার। যাতে এই রোজার মাসের যে প্রস্তুতিটা সেটা যাতে অন্যান্য মাসের বরকতের চেয়েও বেশি আপনাদেরকে ছাড়িয়ে যায়। সে দোয়া আপনাদের জন্য আমি করি। আর আমি নিজেও কিন্তু রমজান মাসে আসলে অনেকগুলো টার্গেট রাখি। যে রমজান মাসে আমি একই সাথে অনেক বেশি ইবাদত করব এবং একই সাথে পড়াশোনাও অনেক বেশি করব। এখন যেহেতু পড়াশোনা তেমন নেই কিন্তু এখন কিন্তু আমি ওই ইবাদতের টার্গেটটা কিন্তু অনেক বেশি রেখেছি। তো আপনারা যেহেতু স্টুডেন্ট বা আপনারা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য তো এখন একটু মাফ অবশ্যই আল্লাহ করবেন। আপনারা ২ টাই করবেন। তবে কোনটাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর আপনার নিজের শরীরটা কিন্তু ঠিক রাখতে হবে খুব। এটা কিন্তু খুব মাস্ট। আর আপনার হচ্ছে ভাজা-পোড়াটা একটু কম খাবেন। কারণ দেখা যায় ভাজা-পোড়াটা খেলে আরো বেশি ডিহাইড্রেট লাগে। খাবেন রমজান মাসে যেমন ছোলা বড়া এইগুলো তো না খেলে বুট এগুলো না খেলে বা তেলের যে খাবারগুলো আছে এগুলো না খেলে মনে হয় না রোজা। ঠিক আছে? তো এগুলো খেয়েন কিন্তু যাতে আপনার গ্যাস্ট্রাইটিস এর সমস্যাটা যাতে বেশি বেড়ে না যায় বা আপনার ডিহাইড্রেশন যাতে বেশি না লাগে সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি আপনার ফ্রুটস বা পানি জাতীয় খাবার চিড়া খেতে পারেন, দধি খেতে পারেন যেগুলো খেলে আরকি আপনি একটু সুস্থ লাগবে। সেই ডায়েট চার্টটা কিন্তু এই সময়টাতে খুব ভালো মতো ফলো করতে হবে। তো ডায়েট চার্টটা ফলো করেন, ইবাদতটা করেন।
পাশাপাশি পড়াশোনাটাও ঠিক একইভাবে চালিয়ে যান। নিশ্চয়ই আপনাদের ভালো কিছু হবে। তো আজকের মতো সবার সাথে এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।